এক প্রত্যন্ত গ্রামে পুরনো এক ভগ্নপ্রায় মন্দির ঘিরে শুরু হয়েছে এক নারকীয় হত্যালীলা। কোনো এক অমানসিক শক্তি রাতের অন্ধকারে মুণ্ডচ্ছেদ করে চলেছে গ্রামের মানুষের। কাল ভৈরবের মন্দির ঘিরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর এই কাহিনী। কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? অবিনাশ কি পারবে এই রহস্যের সমাধান করতে, নাকি তাকেও গ্রাস করবে কাল ভৈরবের ওই ভয়াবহ হুঙ্কার? নমস্কার, আমি শঙ্খ। ভয়ের দেশেতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন সত্যান্বেষী অবিনাশের ডায়েরি থেকে শিবাঙ্গনের লেখা একটা দুর্ধর্ষ রহস্য অ্যাডভেঞ্চারের গল্প, সত্যান্বেষী অবিনাশ ও কাল ভৈরবের গুপ্তধন। গল্পের মূল নাম কাল ভৈরবের হুঙ্কার। অবিনাশ ও অন্যান্য চরিত্রে যথাক্রমে লিও, শঙ্খ, সুপ্রজা, রমাকান্ত, পায়েল, নবনীতা ও অভিক। সাউন্ড ডিজাইনে দেবদত্ত ও প্রচ্ছদ অলঙ্করণে সৌরেন্দ্র। শুরু করছি আজকের গল্প, সত্যান্বেষীর ডায়েরি থেকে কাল ভৈরবের গুপ্তধন। রাত তখন প্রায় 2-2:30 হবে। এমনিতেই গ্রামের নিশুতি রাতে অনেক রাতচরা পাখির ডাক নয়তো বুনো জন্তুর আওয়াজ ভেসে আসে দূর থেকে। রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে আবার মিলিয়ে যায় রাতেরই অন্ধকারের মধ্যে। গ্রামের মানুষ এসব বিষয় নিয়ে চিন্তা করে না, এসব ওদের গা সওয়া ব্যাপার। কিন্তু আজ চিত্রকেতুগড়ের মানুষজন একটা অন্য কিছুর জন্য অপেক্ষা করে আছে। এলাকার কেউ দুচোখের পাতা এক করতে পারেনি। সকলেই জানে আর একটু পরেই সেই মূর্তিমান বিভীষিকা এসে হাজির হবে, ঠিক যেমন হয়েছে গত 2 রাত্রে। চিত্রকেতুগড়ের প্রাণকেন্দ্রে বহু প্রাচীন এক শিব মন্দির আছে, আর সেই শিব মন্দিরকে ঘিরে আছে 8টা ভৈরবের মন্দির। আছে বলবো কি, না বলবো ছিল। যাই হোক, গ্রামের ওপর পড়া কোনো অভিশাপের প্রভাবে সেই ভৈরব জেগে উঠছে রাত হলেই, আর তারপর দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রাম জুড়ে। তার অট্টহাসিতে ঘুম উড়ে গেছে গ্রামবাসীদের। কয়েকজন আবছা দেখেছে তাকে। সুদীর্ঘ ঘন বাদামি রঙের হাঁটু পর্যন্ত বিছানো জটা, মিশমিশে কালো গায়ের রং, আগুনের ভাটার মতো লাল লাল চোখ, আর উচ্চতা প্রায় 7 থেকে 7.5 ফুট। আপাত দৃষ্টিতে সাক্ষাৎ মৃত্যুর শরীরী রূপ এই কাল ভৈরব। মন্দিরের চাতালেই থাকে চালচুলোহীন ভবঘুরে দাশু পাগলা। তার দাবি সেই একমাত্র পরিষ্কার দেখেছে সেই বিভীষিকাকে। ও বলে কাল ভৈরব অসম্ভব ক্রুদ্ধ। তার হাতে উদ্ধত ধারালো কুঠার, আর যে বা যারা তার সামনে পড়েছে তারা কেউ আর জীবিত নেই। তাদের ফালা ফালা করে কাটা ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ পাওয়া গেছে মন্দিরের চত্বরে। প্রথম পুলিশ এসে তদন্তের চেষ্টা চালিয়েওছে বেশ কয়েকবার, কিন্তু প্রাথমিক তদন্তে এসে কিছুই কুলকিনারা করতে পারেনি। দৈব শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মানুষের নেই, তাই শুধু রাত জেগে ভয়ে ভয়ে দিন কাটানো ছাড়া এই মুহূর্তে চিত্রকেতুগড়ের মানুষদের আর কিছুই করার নেই। ভয়ে কেঁপে ওঠে গ্রামবাসীরা। ওই তো সেই চিৎকার, সেই ক্রুদ্ধ হুঙ্কার। তার মানে কাল ভৈরব জেগে উঠেছে। গ্রামবাসীরা প্রমাদ গুনে। কে জানে আজ আবার কার মৃত্যুযোগ নির্ধারিত হয়ে আছে কাল ভৈরবের হাতে। সবাই মনে মনে স্মরণ করে মহাদেবকে। ভোর রাতে মহাদেবের মন্দিরে মঙ্গল আরতির ঘণ্টাটা না বাজা পর্যন্ত থামবে না এই উদ্ধত হুঙ্কার। কিন্তু এভাবে আর কতদিন এভাবে ভয়ে ভয়ে বেঁচে থাকতে হবে ওদের? কে জানে এর উত্তর। আমি সেদিন সকাল সকাল উঠে একটা প্রুফ চেক করে রাখলাম। অফিস খুললে সেটা সেদিনই আমার প্রকাশক মশাইকে দিয়ে আসতে হবে। উনি গতকাল বিকেলে ফোন করে বললেন ওটা খুব তাড়াতাড়ি দরকার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8:15। আমার প্রুফ চেকিংয়ের কাজ প্রায় শেষ, তাই আপাতত হাতে ঘণ্টাখানেক সময় আছে। একবার অবিনাশের কাছে ঘুরে এলে কেমন হয়? বউঠান এখন ওর দাদার বাড়ি, তবে হয়তো আজকালের মধ্যেই ফিরে পড়বে। ওর দাদার শরীর এখন একটু স্থিতিশীল। গতকাল বউঠান অবিনাশকে ফোন করেছিল, আর সেরকমই কিছু একটা বলছিল।
অবিনাশের ঘরে যাব বলে মনে মনে ভাবছি, ঠিক তখনই হাতে 3য় নম্বর চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করে আমাদের সব সময়ের সঙ্গী শ্রীমান ঘেটুরাম। দাদা বাবু বলেছেন আপনার হাতের কাজ মিটলে যেন একবার ওনার সাথে দেখা করেন। হ্যাঁ, এই তো যাচ্ছি। আমিও সেই মতোই ভাবছিলাম। কিন্তু দাদা বাবু বলে দিয়েছেন আপনার হাতের কাজ মিটে গিয়ে থাকলে তবে যেন আপনি যান। উনি ডাকছেন বলেই ধরপড় করে যাবার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। তা বাবা ঘেটুরাম, প্রথম লাইনটা না হয় অবিনাশ বলেছে বুঝলাম, কিন্তু এই শেষের লাইনগুলো যে তোমার সংযোজন সেটা তো আমি বুঝে ফেলেছি বাবা। সে আপনি যা ভালো বোঝেন, আমার বাবু অত বোঝার সময় নেই। এক্ষুনি আবার জল খাবারের তাড়া পড়বে। আমি বাবু যাই। আমি হেসে ওকে বিদায় দিয়ে হাতে চায়ের কাপটা নিয়ে অবিনাশের ঘরের দিকে রওনা হলাম। আমার ঘরের বাইরে বৈঠকখানার ঘরের পাশ দিয়ে একটা সরু সর্পিল লোহার সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। তারপর বারান্দা দিয়ে দুটো দরজা ছেড়েই অবিনাশের পড়ার ঘর। আমি দরজায় হালকা করে কড়া নাড়লাম। অবিনাশ, অবিনাশ, আমি কি আসবো? ভিতর থেকে শব্দ এলো। আরে এসো এসো অভিজিৎ, এসো এসো। আমি দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখি অবিনাশ পড়ার টেবিলে একটা বিরাট বড় নকশা বিছিয়ে ধরে খুব মন দিয়ে কিছু একটা দেখছে। আমি দেখেই জিজ্ঞেস করলাম, এটা কি ভাই, কোথাকার ম্যাপ নাকি? অবিনাশ মৃদু হেসে আমাকে ম্যাপটা দেখতে ডাকলো। দেখে যাও অভিজিৎ, জীবনে এ জিনিস আর কোথাও দেখতে পাবে না। কেন, কি এমন বিশেষত্ব আছে এতে? আমি খুব মন দিয়ে দেখছিলাম আর দেখে সত্যি অবাক হয়ে গেলাম। তাই তো, এটা তো কোনো সাধারণ ম্যাপ নয়। এটা সত্যি বলতে হাতে আঁকা একটা ত্রিমাত্রিক ছবি। কোনো একটা অনেক উঁচু স্থান থেকে গ্রামের কোনো একটা নির্দিষ্ট স্থানকে ঠিক যেমনটা দেখা গেছে সেটা এঁকে রাখা হয়েছে, তাই সবকিছু একটু আনত কৌণিক অবস্থানে রয়েছে। দেখো। আরে বাস, এটা তো দারুণ ব্যাপার। তা এটা কার আঁকা আর এটা তুমি কোথায় পেলে? কাল ডাকে এসেছে, প্রেরক কাল ভৈরব। আমি আজ সকালে উঠে দেখি ডাক বাক্সে এটা রয়েছে। ফেরার পথে উঁকি দিয়ে দেখলাম তুমি খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছো, তাই আর তোমাকে ডাকিনি। আর ঘেটুরামকে বললাম তোমার কাজ মিটলে আসতে বলতে। হ্যাঁ তা ঠিক, তোমার আজ্ঞাবহ দূত তোমার কাজ যথাযথ পালন করেছে। অবিনাশ আমার কথাটা শুনে হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা অভিজিৎ, এই আজ্ঞাবহ দূত কথাটার মানে কি বলতো? মানে আর কি, কোনো খবর যে কারোর কাছ থেকে বহন করে নিয়ে গিয়ে অন্য কাউকে পৌঁছে দেয়। তাহলে বার্তাবহ দূত কথাটার মানে কি? দেখো অবিনাশ, দুটো শব্দের ব্যবহারিক প্রয়োগ প্রায় একই, যাকে বলে মেসেঞ্জার, কিন্তু ব্যাকরণগত অর্থ কিছুটা আলাদা। যেমন ধরো, বার্তাবহ মানে সে সবসময় খবর বয়ে নিয়ে যায়। যেমন ধরো আজকের পোস্টম্যান বা আগেকার দিনের রানার, তারা জানতো না যে তাদের বয়ে নিয়ে যাওয়া চিঠিতে কি ধরনের বার্তা আছে, সবকিছুই থাকতে পারে। কিন্তু আজ্ঞাবহ হলো যখন সে তার প্রভুর, মানে যে তাকে পাঠিয়েছে তার প্রতি নিবেদিত প্রাণ, তার নির্দেশ যখন সে বহন করে নিয়ে যাচ্ছে, সেটাই হলো আজ্ঞাবহ। অবিনাশ মাথা নিচু করে খুব মন দিয়ে কথাটা শোনে। যেমন ধরো, পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের আজ্ঞা বহন করছে হনুমানজি, কিন্তু অন্যদিকে প্রতিপক্ষের বার্তা উনি নিয়ে আসছেন রামচন্দ্রের শিবিরে। তুমি বলতে চাইছো ঘেটুরাম আমাদের এতটাই অনুগত? দুজনে হো হো করে হেসে উঠলাম। কিন্তু অবিনাশ, একটা কথা বলো, এই ছবিটা কেউ তোমাকে কেন পাঠাবে? এটা একটা কেস তদন্ত করার বরাত এসেছে ভায়া, আর পাঠিয়েছেন স্বয়ং মহাদেবের আজ্ঞাবহ কাল ভৈরব। মানে কিসের কেস? বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কোনো গুপ্তধন সম্পর্কিত কিছু একটা হবে। তা কি করে বুঝলে? ওই যা বলো, আজ্ঞা বললে আজ্ঞা আর বার্তা বললে বার্তা। তবে আমার লেখাটা পড়ে মনে হয়েছে এটা আজ্ঞা বা বার্তা কোনোটিই নয়, এটা একটা সংকেত। আর সেটা যে খুব সহজ সরল সেটা একেবারেই কিন্তু নয়। বলে অবিনাশ একটা ছোট্ট কাগজের টুকরো আমার দিকে এগিয়ে ধরে। বুঝলাম এটা ওই ছবিটার সাথেই এসেছে।
দেখি তাতে কটা লাইন লেখা আছে। আমি লাইনগুলো পড়লাম। গুপ্তধনের পথ সে তো একদমই নয় সোজা, মগজ ভরা বুদ্ধি হলে তবেই যাবে বোঝা। আচ্ছা, আর কিছু লেখা নেই। এখানেই চিঠি শেষ, আর তার নিচে লেখা মহাদেবের আজ্ঞাবহ কাল ভৈরব। কোথা থেকে এই চিঠি এসেছে তাও কোথাও লেখা নেই। আচ্ছা অবিনাশ, এটা তো নিছক কোনো মজা করাও হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই পাবে, তবে আমার মনে হচ্ছে এটা কোনো নিছক মজা করা নয়। কারণ এই হাতে আঁকা ত্রিমাত্রিক ম্যাপটা কেউ এমনি এমনি তৈরি করবে না, বা করলে সেটা নিছক মজা করার জন্য পাঠাবে না। বুঝলাম, অবিনাশ একদম ঠিক বলেছে, কিন্তু এই জায়গাটা কোথায় বা কি ধরনের গুপ্তধন তার কোনো দিক নির্দেশ নেই এই সংকেতে। তাহলে কিভাবে আমরা এগোতে পারি সেটাই আমার মাথায় আসছিল না। ব্যাপারটা ভীষণ জটিল, তবে আমার মনে হচ্ছে এই ছবি আর এই চিঠিতে নিশ্চিত কোনো একটা সূত্র দেওয়া আছে, যেটা আপাত দৃষ্টিতে চোখে পড়ছে না, বুঝলে? কথা বলতে বলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 10টা বাজতে চলল। আমাকে বেরোতে হবে, প্রকাশকের অফিসে 11টার মধ্যে পৌঁছতে হবে। তাই অবিনাশের সাথে কথা বলে আমি উঠে পড়লাম। খেয়াল করে দেখলাম অবিনাশ আমাকে হাসি মুখে বিদায় জানালেও ওর মন পড়ে আছে ওই হাতে আঁকা ম্যাপটার দিকেই। দুপুরে ফিরে দেখি বৌঠান ফিরে এসেছে, আর ওরা সকালে সেই ম্যাপটা নিয়েই কথা বলছে। বৌঠানের দাদা ওকে একটা সোনার সিঁদুর কৌটো উপহার দিয়েছে, সেটাও সে আমাদের দেখালো। ভারী সুন্দর দেখতে। অবিনাশ যথারীতি সেই ম্যাপটা বৈঠকখানার টেবিলে বিছিয়ে রেখে মন দিয়ে দেখছিল। এই ছবিটা কিসের গো? সকাল থেকে যা যা হয়েছে বৌঠানকে সংক্ষেপে সব বুঝিয়ে বললাম। ওরে বাবা, তোমরা তো রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছো গো। বঙ্গদেশ ছাড়িয়ে এবার তোমাদের কাছে খোদ কৈলাস থেকে কেস আসছে। এ তো দারুণ ব্যাপার। বৌঠানের কথা শুনে আমরা সমস্বরে হেসে উঠলাম। বেশ কিছুদিন পর বৌঠান বাড়ি ফিরে আসায় অবিনাশকেও অনেক খোলা মনে হাসি ঠাট্টা করতে দেখলাম। এদিকে কথায় কথায় বৌঠানের হাতে ধরা নতুন সিঁদুর কৌটোটা কি করে যেন হাত থেকে গড়িয়ে পড়ে গেল ঠিক ওই ছবিটার ওপরে একটা জায়গায়, আর সেটা হতেই বৌঠান খুব স্বাভাবিকভাবেই সেটা তুলে নিতে গেল। চন্দ্র, দাঁড়াও! অবিনাশ চিৎকার করে উঠতে বৌঠানও থমকে দাঁড়িয়ে গেল। কি হলো গো? অবিনাশ খুব ধীর পায়ে এগিয়ে আসে টেবিলে পেতে রাখা ম্যাপটার ডান দিকের কোণার দিকের একটা জায়গায়। তারপর এক মনে দেখতে থাকে। সিঁদুর কৌটোটা গড়িয়ে গিয়ে একটা জায়গায় থেমে আছে, আর টেবিল ল্যাম্পের আলোয় সেই সিঁদুর কৌটোটার একটা কোনাকুনি ছায়া পড়েছে ম্যাপটার উপর একটা কোণ করে। ঠিক এই রকমই কালো কালো কিছু ত্রিভুজের মতো দাগ দেওয়া রয়েছে ওই ছবিটার মধ্যে, একটা গোল বৃত্তের আকারে। মোট 8টা দাগ। তার মানে এখানে কোনো চক্রাকারে মন্দির আছে, যেগুলো ছায়া হলো ওই কালো কালো দাগগুলো। অবিনাশ, একটা জিনিস বলো, যদি তাই হবে তাহলে তো মন্দিরগুলো আঁকলেও হয়, শুধু শুধু মন্দিরের ছায়াটা কেউ আঁকতে যাবে কেন? দেখো অভিজিৎ, এর সম্ভাব্য উত্তর অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি কিছুই নিশ্চিত করে বলতে পারছি না, কারণ আমি নিজেই নিশ্চিত নই। তবে আমি একটা বিষয় বলতে পারি, এই ছবিটা নিজে নিজেই একটা রহস্য। কোনো সাধারণ ম্যাপে এই রহস্যটা তৈরি করা যাবে না বলেই এক্ষেত্রে হাতে আঁকা ছবির ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরমটাও তো হতে পারে এই চক্রাকারে মন্দিরগুলো হয়তো আজ আর নেই, আগে কোনো এককালে ছিল, তাই সেই মন্দিরগুলো সরাসরি না এঁকে সেগুলোর ছায়াগুলো আঁকা হয়েছে। এটাই বোঝানো হয়েছে। মন্দিরগুলোর অস্তিত্ব আগে ছিল, কিন্তু এখন আর নেই। সত্যি চন্দ্র, তুমি আমার যথার্থ অর্ধাঙ্গিনী। দেখো, ব্যাপারটা সেরকম নয়। ভারতবর্ষের ইতিহাসে বহু মন্দির কোনো না কোনো ধর্মীয় বা রাজনৈতিক কারণে নষ্ট করে দেওয়া হয়েছে। আর এরকম ভাবে ইতিহাস ঘাটলে দেখা যাবে এরকম বহু মন্দিরে বহু ইতিহাস আজও সময়ের অতলে হারিয়ে গেছে। তা তুমি একদমই ঠিক বলেছ। আর এইসব মন্দিরগুলির সে সময় প্রভাব প্রতিপত্তি ছিল বিশাল।
সেই অনুসারে কোষাগারে থাকতো বিপুল পরিমাণ ধনরাশি, আর সেটাই লোকমুখে রূপান্তরিত হতো গুপ্তধনের নামে। সেটাই। আমরা যে এত ভাবনা চিন্তা করছি সেটা তো সব ঠিক আছে, কিন্তু এসব মন্দির আজকের দিনে কোথায় অবস্থিত সেটা কিছু ধারণা করতে পারছো? তা যা বলেছ অভিজিৎ, আমি বুঝতে পারছি। যতক্ষণ না আমরা এই জায়গাটা খুঁজে বার করতে পারবো ততক্ষণ এই আলোচনা অর্থহীন। দরজায় বেশ কয়েকবার জোরে জোরে টোকা পড়তে অবিনাশ একটু সজাগ হয়ে পড়ে। টেবিলে পেতে রাখা ম্যাপটা গুটিয়ে তুলে রেখে চোখের ইঙ্গিতে আমাকে দরজাটা খুলতে বলে। কে আপনি? কাকে চান? আগে আমার নাম হলো গিয়ে ননী, মানে ননী গোপাল আর কি। আমি কি অবিনাশ বাবুর সাথে দেখা করতে পারি? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারেন, অবিনাশ বাড়িতেই আছে। কিন্তু আপনি কোথা থেকে আসছেন আর কি কাজে এসেছেন সেটা যদি একবার বলেন। আগে আমি আসছি চিত্রকেতুগড় থেকে, আর প্রয়োজনটা আমি অবিনাশ বাবুকেই বলতে চাই। বুঝতেই তো পারছেন, ভীষণ দরকারি এসেছি আর কি। আচ্ছা, আপনি কি অবিনাশ বক্সী? না না, আমি অবিনাশ নই, আমি ওর বন্ধু অভিজিৎ। আপনি ঘরে আসুন না। ননীগোপাল নামের লোকটা ধীর পায়ে ঘরে ঢুকে আসেন। ওনার প্রতিটা পদক্ষেপ দেখেই মনে হচ্ছিল ভদ্রলোক বোধহয় খুব চাপে আছেন। আপনি বসুন, অবিনাশকে আসতে বলছি। একটু পরেই অবিনাশ ঘরে আসে, আর ওকে দেখেই ননীগোপাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। নমস্কার নমস্কার। আপনি নিশ্চয়ই অবিনাশ বক্সী, মানে সত্যান্বেষী। হেসে লোকটাকে বসতে বলে অবিনাশ। আপনি কোথা থেকে আসছেন? আগে আমি এসেছি চিত্রকেতুগড় থেকে, বর্ধমান জেলায়। আপনি চেনেন স্যার? আর আমার নাম হলো গিয়ে ননীগোপাল সেন। আমি আপনার কাছে এসেছি একটা ভীষণ বিপদে পড়ে স্যার। ঘেঁটুরাম লোকটার জন্য এক গ্লাস জল এনে দিলে লোকটা ঢকঢক করে জলটা খেয়ে নিল। আপনি কোনো বিশেষ কারণবশত ভীষণ চিন্তিত সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে হবে, না হলে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না না, আমাকে নয়, আমি এসেছি আমাদের পুরো গ্রামের হয়ে আপনার কাছে মিনতি করতে। আপনি আমাদের দয়া করে সাহায্য করুন স্যার। লোকটা হাত জোড় করে অবিনাশের কাছে অনুরোধ করতে থাকে। আমি আপনার আকুলতার কথাও বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে ব্যাপারটা কি সেটা আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। দেখুন অবিনাশবাবু, আসলে সমস্যাটা আমাদের গ্রামের এক বহু প্রাচীন শিব মন্দিরকে কেন্দ্র করে। গ্রামের মানুষ এই মন্দিরকে বুড়ো বাবার থানও বলে থাকে। তারপর? আমাদের গ্রামের এই শিব মন্দির, এটা কবে যে প্রতিষ্ঠিত হয়েছিল তার খোঁজ খবর কেউ জানে না। তবে আজ থেকে প্রায় ধরুন গিয়ে 130-32 হবে। তো এতগুলো বছর আগে গ্রামের তৎকালীন জমিদার চন্দ্রনারায়ণ নাথ ওই মন্দিরটা সংস্কার করিয়ে দেন। কিন্তু তারপর থেকে তো বহু বছরই কেটে গেছে, তাই আর কি আজ সেই মন্দির আবারও ওই একই ভগ্নদশাতেই পড়ে রয়েছে। বুঝলাম। তারপর? এখন আমরা গ্রামের তরফ থেকে আবার সিদ্ধান্ত নিয়েছি যে মন্দিরটা সংস্কার করব। কিন্তু তারপর থেকেই জানেন, গ্রামে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়েছে। এই পর্যায়ের প্রথম দিন ওই সামনের দিকে জঙ্গল পরিষ্কার করার পর আমরা আবিষ্কার করি একটা পাথরের ফলক। মন্দিরের সামনে একটা ঢাপির ওপরই লেখা ছিল সেটা। তাতে কিন্তু সরাসরি সতর্ক করে লেখা আছে, মন্দির যেন কখনো সংস্কার করতে না যাওয়া হয়, আর যে বা যারা সেই কাজ করবে তাদের কাল ভৈরবের রোষে পড়তে হবে। কাল ভৈরবের? হ্যাঁ স্যার, ওই ফলকেই কিন্তু লেখা আছে কথাটা। মহাদেবের আজ্ঞাবহ কাল ভৈরব, আপনি এখনো গেলে দেখতে পাবেন। মহাদেবের আজ্ঞাবহ, এই কথাটা শুনে অবিনাশ একটু নড়ে চড়ে বসে। এই একই কথা ও আগেও পেয়েছে। সেই অজ্ঞাত পরিচয় মানুষটা যে অবিনাশকে ওই ছবিটা পাঠিয়েছে, সেও তো এরকমই কিছু একটা লিখেছে। আচ্ছা ননীগোপাল বাবু, একটা কথা বলুন তো, ওই ফলকগুলো যদি 100 বছরের বেশি সময় ধরে ওখানেই থাকে,
তবে আপনারা এতদিন কেউ সেগুলো দেখতে পাননি। আসলে কি জানেন তো স্যার, আমাদের বুড়ো শিবের মন্দিরের গঠনটা না খুব অদ্ভুত ধরনের। মন্দিরকে ঘিরে রয়েছে 8টা ছোট ছোট এক সাইজের মন্দির, আর সেই মন্দিরগুলোর বেষ্টনী পার করে তবেই আমাদের পৌঁছতে হয় ওই চক্রাকার বেষ্টনীর কেন্দ্রবিন্দুতে থাকা মূল মন্দিরটাতে, মানে ওই মূল শিব মন্দিরে। তাই মূল মন্দিরটা এই এতগুলো মন্দিরগুলোর মধ্যে এমনভাবেই অবস্থিত যে বাইরে থেকে সেটাকে কোনোভাবেই দেখা যায় না। আর ওই ছোট মন্দিরটা পার হয়ে তবেই কিন্তু একজন মূল মন্দিরে পৌঁছতে পারবে। আচ্ছা, এই ছোট মন্দিরগুলো কি কখনো ভেঙে ফেলা হয়েছে? মানে আমি বলতে চাইছি, সেই মন্দিরগুলোর অস্তিত্ব এখনো কি আছে? হ্যাঁ আছে তো, তবে ওই জরাজীর্ণ, কিন্তু মন্দির তো কখনো ভাঙা হয়নি। তবে ওই 8টা মন্দির কিন্তু বড় অদ্ভুত। ওখানে কোনো মূর্তি বা শিবলিঙ্গ নেই, ওগুলো একদম ফাঁকা। বলা হয় ওগুলো নাকি মহাদেবের অনুচর ভৈরবদের মন্দির। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু এটা তো সম্পূর্ণটাই আপনার গ্রামের ব্যাপার। আপনি আমার কাছে কেন এসেছেন সেটা তো বুঝতে পারলাম না। এক্ষেত্রে একজন সত্যান্বেষী কি করতে পারেন? মানে অবিনাশবাবু, আমাদের আসল ভয়টা জানেন তো এখানে নয়। গত 2 সপ্তাহ ধরে আমাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কিরকম ঘটনা? রাত হলেই গ্রামে বেশ কিছু চিৎকার শুনতে পাওয়া যাচ্ছে, আর বিরাট একটা ছায়ামূর্তি নাকি গ্রামে ঘুরে বেড়াচ্ছে। যারা দেখেছেন তাদের বর্ণনা অনুসারে ওই ছায়ামূর্তি নাকি প্রায় 7-8 ফুট লম্বা, মাথায় আবার জটাও আছে, হাতে নাকি লম্বা ত্রিশূল, গলায় আবার নরকরটির মালা। এ নাকি ভয়ঙ্কর আক্রোশে চিৎকার করতে করতে দাপিয়ে বেড়াচ্ছে সারা গ্রাম। আবার সকাল হলেই নরম কাদার ওপরে নাকি সবাই তার বিশাল পায়ের ছাপও প্রত্যক্ষ করেছে। এবার অবিনাশকে একটু নড়ে চড়ে বসতে দেখা গেল। কাল ভৈরব? একদম ঠিক বলেছেন স্যার, কাল ভৈরব। মানুষ মনে করছেন বুড়ো শিবের মন্দির সংস্কার করায় মহাদেব নাকি রুষ্ট হয়েছেন, তাই তিনি কাল ভৈরবকে পাঠিয়েছেন। মন্দির সংস্কার করলে মহাদেব রুষ্ট হয়ে কাল ভৈরবকে পাঠিয়েছেন? ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না? গোলমেলে কি বলছেন অবিনাশবাবু? গ্রামে তো এর মধ্যে দুটো খুনও হয়ে গেছে। আরে ওই মন্দিরের ওই মাসের পুজোর ভার যে পরিবারের ওপর ছিল, তাদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে। খুন? হ্যাঁ, দেখুন, আজকের এই প্রযুক্তির যুগে কাল ভৈরব এসে পাপীদের হত্যা করে গেছে, এটা কি মেনে নেওয়া যায়? আপনিই বলুন। ব্যাপারটা সত্যিই গোলমেলে। আচ্ছা, কিভাবে খুনগুলো করা হয়েছে? ধারালো কোনো কিছুর মাধ্যমে তাদের শরীরকে ফালা ফালা করে কেটে ফেলা হয়েছে, ঠিক কাল ভৈরব যেমন খড়গ ব্যবহার করেন সেই রকম কিছু দিয়ে। পুলিশ প্রশাসন থেকে কোনো তদন্ত হয়নি? ওই তো গতকাল রাতে একটা পাহারা দেবার ব্যবস্থা করেছিল, কিন্তু ততক্ষণ তো সবই ঠিক ছিল। আবার ভোর রাতে পাহারা সরে যাওয়ার পর যথারীতি একই কাণ্ড, আবার সেই ভয়ঙ্কর চিৎকার শুরু হয়। আর শেষ রাতে ওই দ্বিতীয় খুনটা হয়েছিল। মন্দির যেহেতু আর ঈশ্বরের অধিষ্ঠান আছে সেহেতু, তাহলে নিশ্চয়ই সেবায়ত আছেন। তারা কারা? হ্যাঁ, ওই মন্দির তো আমাদের পূর্বতন জমিদারদেরই সম্পত্তি। বর্তমানে ওনাদের প্রজন্মের আর কেউই বেঁচে নেই, তবে এখন যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে পালা করে মন্দিরের পুজোর ব্যবস্থা করেন। ওই তাদেরই সেবায়েত বলি আর কি। প্রতি মাসের পূর্ণিমা থেকে পরের মাসের পূর্ণিমার আগে পর্যন্ত এক একটা বাড়ির দায়িত্ব থাকে। এই মুহূর্তে যারা এই পুজোর দায়িত্বে আছেন তারা চন্দ্রনারায়ণ বাবুর মধ্যম সন্তানদের উত্তরাধিকার। তারাই গ্রামেই থাকেন। ননীগোপাল বাবু, একটু আগেই আপনি যে বললেন দুজন খুন হয়েছে, তারা কারা? গতকাল রাতে ওনাদের ভাইদের মধ্যে বড় ভাই মানে প্রতাপ বাবু, আর আজ ভোর রাতে ওনারই ছোট ভাই মানে রুদ্রবাবু, এনারাই খুন হয়েছেন। আমরা এক্ষুনি গেলে কি রুদ্রবাবুর মৃতদেহটা দেখতে পাবো? সে সম্ভাবনা যদিও একটু কম অবিনাশবাবু। আসলে কি বলুন তো, যাতে গ্রামে অশান্তি না ছড়ায় তাই পুলিশ ওটাকে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। তবে মর্গে গেলে আপনি পেতেও পারেন। আমি এতক্ষণ ওদের কথা খুব মন দিয়ে শুনছিলাম। একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল,
সেটাই জিজ্ঞেস করে ফেললাম। আচ্ছা ননীগোপাল বাবু, আপনি তো বললেন আজ ভোররাতে পুলিশের টহলদারি উঠে গেলে তারপর ওই কালভৈরবের অট্টহাসি শোনা গেছে, আর খুনটাও সেই সময় করেই হয়েছে, তাই তো? কিন্তু প্রথম দিন মানে তার আগের রাতে ঠিক কখন এই অট্টহাসিটা শোনা গেছিল? ওই ভোররাত করেই নাকি অন্য কোনো সময়? না না, ওই হাসির শব্দ দুদিনই শোনা গেছে, ওই ভোর রাতেই। কিন্তু কতক্ষণ? ধরুন ওই ঠিক ভোর 4:30 অবধি। আপনি ঘড়ি ধরে মিলিয়ে দেখেছেন বুঝি? না না, তা নয়, আসলে ওই মন্দিরে প্রতিদিন ভোর 4:30 সময় মঙ্গল আরতি হয়, আর মঙ্গল আরতির ঘণ্টার ধ্বনি শুরু হলেই সেই অট্টহাসিও বন্ধ হয়ে যায়, তাই বললাম আর কি। আচ্ছা, মন্দিরে এই মঙ্গল আরতি কে করেন? সেবায়েতরাই করেন? না, মন্দিরের নির্দিষ্ট ব্রাহ্মণ আছে, রাধানাথ বন্দ্যোপাধ্যায়। সেবায়েত বাড়ি থেকে লোকে গিয়ে পুজোর আয়োজনে সাহায্য করেন, আর সেই মতোই প্রতাপবাবু আর তারপরের দিন রুদ্রবাবু মন্দিরে গিয়েছিলেন। আর দিনের আলো ফুটলে ওনাদের বিভৎস মুন্ডু কাটা ছিন্ন ভিন্ন দেহটা মন্দিরের চাতালে পড়ে থাকতে দেখা যায়। একটা শেষ প্রশ্ন, যে সেবায়তরা গ্রামে থাকেন না তারা কিভাবে পুজোর ব্যবস্থা করেন? ওনারা টাকা পাঠিয়ে দেন, আর ওই সময়গুলোতে মন্দিরের ঠাকুর মশাই নিজেই পুজোর জোগাড় করে নেন। এই তো দেখুন না, প্রতাপদারা আর আমরাই তো শুধু গ্রামে থাকি, বাকি সবাই তো বাইরে। এদের মধ্যে অনেকে আবার বিদেশেও থাকে। এই তো সামনের পূর্ণিমা থেকে তো আবার আমাদের পালা। অবিনাশ মৃদু হেসে উঠে পড়ে। এতক্ষণে ননীগোপাল বাবুর চিন্তার কারণটা বোঝা গেল। আসলে এর পরের পালা আপনাদের, তাই কাল ভৈরবের ভয়টা গ্রামবাসীদের হলেও আপনার এখানে আসার কারণটা ব্যক্তিগত আত্মরক্ষা, তাই তো? ননীগোপাল কথাটা স্বীকার করে নেন। আসলে সেই জন্যই উনি এসেছেন অবিনাশের কাছে, যাতে অবিনাশ এই কেসটা নেয় আর সমাধান করে ওনাকে চিন্তামুক্ত করে। অবিনাশের কথা মতো একটা কাগজে ওনার চিত্রকেতুগড়ের ঠিকানাটা লিখে রেখে বিদায় নেন ননীগোপাল। স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে আমি এসে বসলাম বৈঠকখানায়। এসে দেখি আমি এসে পৌঁছানোর আগেই অবিনাশ আর বৌঠান সেখানে এসে পড়েছে। ওরা আবার সেই ছবির ম্যাপটা টেবিলে পেতে খুব মনোযোগ দিয়ে দেখছে। অবিনাশ, কি গো, আমাদের তো চিত্রকেতুগড় যেতে হবে দেখছি। তবে এবার লড়াইটা একটু অন্য। যতদূর শুনেছি কালভৈরব মহাদেব রুদ্রের অংশ থেকে সৃষ্ট, অসীম শক্তিশালী। তো এহেন শক্তির সাথে মোকাবিলা করা খুব একটা সহজ হবে না তো নিশ্চয়ই? বলো কি ভাই, এতদিন তো তদন্তে যাওয়ার আগে ভাবতাম দুষ্কৃতীগুলি আমাদের দিকে ধেয়ে আসতে পারে, এখন তো দেখছি মহাদেবের রোষানলের সাথেই লড়তে যেতে হবে। হে চন্দ্রবতী, তোমার ভবিষ্যৎ ভেবে খুব খারাপ লাগছে গো। তুমি বৃথাই দাদার বাড়ি থেকে ফিরলে, এবার তোমাকে ওখানেই স্থায়ী হতে হবে। শোনো, তুমি যতই মহাদেব বলো আর কাল ভৈরবী বলো, মা দুর্গার কাছে কেউ তাদের শক্তি জাহির করতে আসে না, বুঝেছো? আমরা বেশ জোরে হেসে উঠলেও খেয়াল করে দেখলাম অবিনাশ যেন বৌঠানের কথা শুনে একটু গম্ভীর হয়ে গেল। ও কিছু একটা খুব গভীরভাবে ভাবছে, কিন্তু সেটা যে কি তা আমি বুঝতে পারছিলাম না। রাতের গাড়িতেই আমরা এখানে মানে চন্দ্রকেতুগড়ের পথে রওনা হয়ে পড়েছি। ট্রেনটা বর্ধমান স্টেশনে এসে পৌঁছয় প্রায় রাত 11টা নাগাদ। সেখান থেকে সোজা থানায়। লালবাজার থেকে বলে রাখায় থানা থেকে একটা গাড়ির ব্যবস্থা করে রাখা হয়েছিল, আর ওখান থেকে আমাদের সাথে জুড়ল থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সুকোমল আর হাবিলদার মনোহর। সুকোমল বাবুর বয়স অল্প, ডাকাবুকো চেহারা, আর মনোহরের উচ্চতা প্রায় 6.5 ফুট, গায়ে অসুরের মতো শক্তি। অবিনাশ আমাকে চোখ টিপে মজা করে বলল, যদি কাল ভৈরবের সাথে লড়তে হয় তবে এরকম একটা কেউ পাশে থাকাটা দরকার। আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম চিত্রকেতুগড়ের পথে। বর্ধমান মেন টাউনশিপ থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা। তা আপনারা আপাতত কতদূর যাবেন? আপাতত শুনেছি ওখানে একটা সরকারি ডাক বাংলো আছে বুড়িঘাই নদীর পাড়ে, সেখানে যাব। মোটামুটি সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত 1:30 হবে। ওখানে ব্যাগপত্র রেখে আমরা রওনা দেব চিত্রকেতুগড়ের শিব মন্দিরে। আচ্ছা বেশ, ওখানে কি আর কারোর বাড়ি যাবেন?
আমার কি মনে হতে আমি বললাম, আচ্ছা একবার ননীগোপাল বাবুর সাথে কথা বললে হয় না? হ্যাঁ হয়, আর সেটা আমি বলবো, তবে এই রাতে নয়, কাল সকালে। আজ রাতে আমাদের কাল ভৈরবের খোঁজ করতে হবে। আমি আর কথা বাড়ালাম না, বললাম ঠিক আছে। সরকারি ডাকবাংলোতে বেসরকারি পদ্ধতিতে একটু মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করে রেখেছিল অবিনাশ। সেখানে ব্যাগপত্র রেখে আমরা যখন শিব মন্দিরে পৌঁছলাম তখন রাত প্রায় 3টে। আমরা এবার আর গাড়ি আনিনি, এইটুকু পথ হেঁটেই এসেছি। অন্ধকার অচেনা গ্রাম্য নিশুতি পথে যখন দুজনে নির্বাক হেঁটে চলেছি তখন দূর থেকে সেই কালভৈরবের অট্টহাসি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন ভয়ঙ্কর একটা আক্রোশে সে উদ্ধত পদচারণা করে চলেছে। কি আক্রোশ সেই হুঙ্কারে, কি ভয়ঙ্কর সেই শব্দ, শুনলে যেন গায়ের রক্ত জল হয়ে যায়। অবিনাশ, এই যে কল্পনার অতীত, সাক্ষাৎ কালভৈরবের গলার স্বর। আচ্ছা, কাল ভৈরবের এই রাগের কারণ কি বলতো? স্যার, আমি যদ্দূর জানি কাল ভৈরব কিন্তু খুব রাগী রুদ্র। ওনার প্রকৃতিটাই কিন্তু এরকম। একদম ঠিক বলেছেন মনোহর বাবু। শিবপুরাণ এইভাবেই তো কাল ভৈরবের চরিত্র বর্ণনা করেছেন। কিন্তু আমার মনে হচ্ছে এই শব্দটা পশ্চিমের জঙ্গলের দিক থেকে আসছে। ওই দিকটায় যাবেন? আমাদের মন্দিরে যেতে হবে, আর সেটা মঙ্গল আরতি শুরু হওয়ার আগেই। কিন্তু কালভৈরব? দরকার নেই। কাল ভৈরব নিজেকে বলেছেন মহাদেবের আজ্ঞাবাহক, তাই আমাদের আজ্ঞাবাহকটিকে অনুসরণ করে লাভ নেই, আজ্ঞাটিকে ধা করতে হবে। কি যে বলেন স্যার, আমরা তো মানুষ। দেবাদিদেব মহাদেবের আজ্ঞা আমরা বুঝবো কি করে? সে সাধ্য কি আমাদের আছে? ঠিকই বলেছেন মনোহর বাবু। তবে কি জানেন তো, আপনাদের কাল ভৈরব একটা খুব বড় ভুল করে ফেলেছেন। যতদূর মনে হচ্ছে 1978-এ, মানে এই বছর চারেক আগে, 7 লিচ পরিচালিত একটা সিনেমা বেরিয়েছে, দি ক্রিমিং ডেভিল, যার বাংলা করলে দাঁড়ায় চিৎকার করে কাঁদতে থাকা শয়তান। সিনেমাটা বাণিজ্যিকভাবে সফল হয়েছে খুব। একবার চন্দ্রবতীর জোড়াজুড়িতে সিনেমাটা দেখতে গিয়েছিলাম, ওই প্রিয়ায় ম্যাটিনি শোতে। হঠাৎ এই কথা বলছো কেন? এখানে কি এবার ডেভিলের আসার সম্ভাবনা আছে নাকি? বলছি কারণ আমাদের কালভৈরব ওই ক্রিমিং ডেভিলের হাসিটা বড্ড বাজেভাবে নকল করেছে। একটু ভালো করে শুনে দেখো, তুমিও বুঝতে পারবে। বলছো সেই মহাশক্তি ভবতারিণীর কাছে কালভৈরবের শক্তির মিথ্যে ছলনা ধরা পড়ে গেল তাহলে? এখনই সেটা বলার সময় আসেনি, যতক্ষণ না সেই টেপ রেকর্ডারটা আমি খুঁজে পাচ্ছি, যেখান থেকে এটার শব্দটা বাজানো হচ্ছে। তার মানে স্যার, আপনি বলতে চাইছেন যে কাল ভৈরবের ওই অট্টহাসিটা ওটা টেপ রেকর্ডারে কেউ চালিয়েছিল? চলুন মনোহর বাবু, মন্দিরে গিয়ে দেখি মহাদেবের পুজোর জোগাড় কত দূর। ওই দেখুন, মনে হচ্ছে পুজোর ডালা হাতে নিয়ে পুরোহিত মশাই আসছেন। খুব সাবধান, কেউ যেন আমাদের বুঝতে না পারে। কেউ যেন মানে? এখানে তো পুরোহিত মশাই একাই আছেন। হ্যাঁ তা আছে, কিন্তু মনে রাখবেন ননীগোপাল বাবু বলেছিলেন সেবায়তের বাড়ি থেকে একজন কেউ আসেন পুজোর সময়। তবে ওনাদের এখন যা মানসিক অবস্থা, তাতে কেউ কি আসতে পারবেন? অবিনাশ আমার কথাটা শুনতে পেয়েছিল, কিন্তু কিছু বলল না। দেখলাম ওর দৃষ্টি চক্রাকার মন্দিরগুলোর দিকে স্থির। ও যেন কোনো কিছু একটা খুঁজছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না সেটা কি। তারপর হঠাৎই অবিনাশ একরকম ছুটেই একটা ভৈরবের মন্দিরের চাতালে উঠে নিচেটা দেখতে থাকে। পূর্ণিমা খুব কাছেই, আকাশে চাঁদের আলো বেশ স্পষ্ট, আর সেটার ফলেই চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছিল। আমি ততক্ষণে অবিনাশের পাশে এসে দাঁড়িয়েছি। দেখলাম নিচে একটা পরিখার মতো, এখনো তাতে ঘন বুনো গাছের জঙ্গল হয়ে আছে। বুঝলে অভিজিৎ, এগুলোই সেই পরীক্ষা। পরীক্ষা মানে জল যাওয়ার নালা, তাই তো? যেরকম দুর্গগুলোকে সুরক্ষিত রাখার জন্য করা হতো। একদমই তাই। কালভৈরবের ম্যাপে মন্দির ঘিরে কালো যে দাগগুলো ছিল, সেগুলো এই পরীক্ষাগুলোই। তার মানে এই মন্দিরটাকে ভীষণভাবে সুরক্ষিত রাখা হয়েছিল, আর খুব সম্ভবত সেই লুকানো গুপ্তধনের জন্যই। আমি মাথা নাড়লাম। হতে পারে। ওদিকে পুরোহিত মশাই মাঝের প্রধান মন্দিরের কাছে আসতেই
একটা শব্দ হলো খটাস করে। তারপর কালভৈরব একেবারে চুপ। অবিনাশ দেখলাম মৃদু হাসলো আর খুব চাপা গলায় বলল, টেপ রেকর্ডারের সুইচটা বন্ধ, আজকের মতো কালভৈরবের ছুটি। অবিনাশবাবু, আমি যার পরনাই আনন্দিত হয়েছি। আপনি আমার ডাকে সাড়া দিয়ে কেসটার তদন্তভার যে নিজের কাঁধে তুলে নিয়েছেন, সত্যি আমি অত্যন্ত কৃতজ্ঞ। সেসব নিয়ে কথা পরে বলা যাবে ননীগোপাল বাবু, তবে আপাতত আপনাকে একটা কথা বলে রাখি, আপনার আগেই এই কেসটা আমাকে অন্য একজন অফার করেছিলেন। আমার আগে? কে? সে কথা পরে হবে। একটা ব্যাপার বলুন তো, গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? মানে আমি জানতে চাইছি, গতকাল রাতে কি ওই কালভৈরবের চিৎকার আপনি শুনতে পেয়েছেন? কোথায় আর যাব স্যার, বাড়িতেই ছিলাম। আর হ্যাঁ, আমিও কিন্তু রাতে ওই কালভৈরবের চিৎকার শুনতে পেয়েছি, তবে সেটা অনেক দূর থেকে অবশ্য। মনে হয় শিব মন্দির পার করে ওপাশে জঙ্গলের দিক থেকে শব্দটা আসছিল। সুকোমল প্রায় লাফিয়ে উঠে ওনাকে ওনার ভুলটা ধরিয়ে দিতে যাচ্ছিল যে কাল রাতের শব্দটা হয়েছে মন্দিরের পশ্চিমের জঙ্গল থেকে, যেটা ননীগোপাল বাবুর বাড়ির বেশ কাছেই। কিন্তু অবিনাশ চোখের ইঙ্গিতে ওকে বারণ করতে ও চুপ করে গেল। অবিনাশ জানে এখন ওর ভুল ভাঙিয়ে সত্যটা বলতে গেলে এটা প্রকাশ হয়ে পড়বে যে আমরা গতকাল রাতেই এখানে এসেছি, আজ সকালে নয়। সেটা এখনই অবিনাশ প্রকাশ করতে চায় না। ননীগোপাল বাবুর স্ত্রী বাড়ির বাইরে আসেন না, উনি একজন কিশোরী মেয়েকে দিয়ে আমাদের জন্য জলখাবার পাঠিয়ে দেন। মেয়েটি অল্প বয়সী, এই 12-13 হবে। মুখখানা ভারী মিষ্টি আর মুখের হাসিটাও ভীষণ সুন্দর। আপনারা কলকাতা থেকে এসেছেন কালভৈরবকে ধরতে? না মা, কালভৈরবকে ধরার সাধ্যই আমার নেই, হয়তো পৃথিবীর কারোরই নেই। তবে তবে কিছু শয়তান মহাদেব আর কালভৈরবের নামে মানুষকে ভয় দেখিয়ে অসৎ কাজ করেছে এবং করছেও। আমি এসেছি তাকে ধরতে, যাতে সে আর এইসব কাজ করতে না পারে, বুঝলে? কিরে লক্ষ্মী, আবার জ্বালাতন করছিস? স্যার, ওর কথায় প্লিজ কিছু মনে করবেন না। ও এইভাবেই সব সময় পাকা পাকা কথা বলে আর সবাইকে বিরক্ত করে। কই, আমি তো লক্ষ্মীর কথায় একবারও বিরক্ত হইনি। তা লক্ষ্মী, তুমি কালভৈরবকে দেখেছো? না তো, দেখিনি তো। তাহলে তুমি জানলে কি করে কালভৈরবের কথা? বাবা বলেছেন? না তো। তাহলে তুমি কোথা থেকে শুনলে? আসলে অবিনাশবাবু, কি হয়েছে জানেন তো, মানে সবাই বলা বলি করছে তো সেখান থেকেই শুনেছে হয়তো। এই লক্ষ্মী, যা তুই ঘরে যা, পুতুল নিয়ে খেলগা, যা ঘরে যা। তোমাকে কালভৈরবের কথা কে বলেছে লক্ষ্মী? পিসিমা। আপনার বোন? হ্যাঁ, আমার বোনও আছে, ওর নাম মৃণালিনী। লক্ষ্মী সারাদিন তো ওর কাছেই থাকে, বুঝতেই তো পারছেন। লক্ষ্মী ওর কোলে পিঠেই মানুষ বলতে পারেন, যা হয় আর কি। পিসির খুবই ন্যাওটা হয়েছে লক্ষ্মী, ওই হয়তো কখনো গল্প ছলে বলেছে, শিশু মন তো আর বিশ্বাস করে নিয়েছে হয়তো। আচ্ছা লক্ষ্মী, তুমি তোমার পিসিকে জিজ্ঞেস করেছো যে পিসিমা নিজে কালভৈরবকে দেখেছেন কিনা কখনো? হ্যাঁ, করেছি। তো কি বললেন তোমার পিসিমা? পিসিমা বলেছেন উনি কালভৈরবকে দেখেছেন। অবিনাশ আমাকে চোখের ইশারা করে বুঝিয়ে দেয় লক্ষ্মী বলে মেয়েটার সাথে কথা বলতে, আর নিজে ননীগোপাল বাবুকে গিয়ে বলে, আচ্ছা ননীগোপাল বাবু, আপনার বোনের সাথে একবার দেখা করা যাবে? আমাদের ওনার সাথে একটু কথা ছিল। আরে অবিনাশবাবু, আপনি লক্ষ্মীর কথায় কিছু সিরিয়াসলি মানে বের করবেন না। ও নিজেই হয়তো গল্প শোনার জন্য এই সমস্ত করে, আর মৃণালিনী হয়তো ওকে সেই রকমই কিছু বলেছে। দেখুন ননীগোপাল বাবু, গ্রামে কালভৈরবের হুঙ্কার নিয়ে তদন্ত করতে গেলে সেটার ব্যাপারে আমাকে তো জানতে হবে, তাই না? বিশ্বাস করুন, এখনো পর্যন্ত গ্রামে যতজন মানুষের সাথে কথা বলেছি সকলেই বলেছেন তারা কালভৈরবের গলার হুঙ্কার শুনেছেন, কিন্তু কেউ চোখে দেখেননি। এই প্রথম একজন বললেন যে তিনি নাকি নিজের চোখে কালভৈরবের দর্শন পেয়েছেন। না, আমার মনে হয় ব্যাপারটা সেরকম কিছুই নয়। আমি শুধুমাত্র কিছু রুটিন প্রশ্ন করব মাত্র, আর কিছু না। উপায় না দেখে ননীগোপাল বাড়ির ভিতর থেকে মৃণালিনী দেবীকে ডেকে পাঠালেন। মিনু,
এই মিনু, একবার এই ঘরে আয় তো। অবিনাশ বাবু তোর সাথে কথা বলতে চান। আসছি দাদা। মিনিট দুয়েকের মধ্যেই একজন অপরূপা সুন্দরী মহিলা এসে ঘরে প্রবেশ করে। অবিনাশ মৃণালিনী দেবীর সাথে একা কথা বলতে চাওয়ায় ননীগোপালবাবু ঘর থেকে বেরিয়ে যান, কিন্তু ওনার কথা থেকেই বুঝতে পারি উনি হয়তো খুব একটা খুশি হতে পারলেন না। একরকম গজগজ করতে করতেই বের হয়ে গেলেন। আসুন মৃণালিনী দেবী, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আমি প্রথমেই বলি, আমি কিন্তু আপনাকে কোনো জেরা করছি না, আর শুধুমাত্র জানার জন্য বলছি। বলুন, কি জানতে চান? আর জেরা করার প্রশ্নই আসে না। আচ্ছা, লক্ষ্মী বলল ওকে নাকি আপনি বলেছেন যে আপনি নাকি কাল ভৈরব দেখেছেন। এই ব্যাপারটা একটু বলবেন? দেখুন, লক্ষ্মীর ছোট্ট মেয়ে, রাতে ওই বিকট হাসির শব্দ শুনে প্রায় জেগে ওঠে, ভয় পায়। তাই ওকে ব্যাপারটা বুঝিয়ে বলতে গিয়ে ওই রূপকথার গল্পে যেরকম অসুররা থাকে সেই সব মিলিয়ে ঝুলিয়ে বলেছি। তার মানে আপনি নিজে দেখেননি, তাই তো? না, দেখিনি। আর দেখলে বোধহয় ওখানেই হার্ট অ্যাটাক হয়ে যেত। এখন এখানে বসে আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারতাম না। সেটা ঠিক, তবে এত মানুষ যখন ভয় পাচ্ছেন তখন তো কিছু একটা নিশ্চয়ই আছে, তাই না? সর্বনাশ করেছে! এই আপনি সত্যান্বেষী? আপনি এটাকে সত্যি ভেবে বসে আছেন? এই বিজ্ঞানের যুগে ওই রকম পৌরাণিক চরিত্র কখনো সত্য হয় নাকি? সেটা অবশ্য ঠিক, কিন্তু মানুষ তো রীতিমতো ভয় পাচ্ছেন। ওই যে কথায় বলে না, যা রটে তার কিছুটা তো ঘটে। ওসব কিছুই নয়, বুঝেছেন? সব দাশু পাগলার কাজ। ও নিজেকে মহাদেবের অনুচর বলে মনে করে। রাতের বেলা ওই মদ খেয়ে চেঁচামেচি করে, আর কিচ্ছু না। দাশু পাগলা? সেটা আবার কে? কে আবার? চাল নেই চুলো নেই, ওই একটা ভবঘুরে লোক। কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসেছে, ওই মন্দিরের চাতালেই পড়ে থাকে। আচ্ছা, এখন তাকে কোথায় পাওয়া যাবে? কোথায় আবার? মন্দিরের আশেপাশে কোথাও থাকবে। কোথায় আর যাবে? মৃণালিনী দেবীর থেকে আর কিছু আমাদের জানার ছিল না, তাই আমরা বেরিয়ে আসি। আপাতত হেঁটে গেস্ট হাউস অব্দি যেতে হবে। আচ্ছা অবিনাশ, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, জিজ্ঞাসা করতে পারি কি? অবিনাশ হাতে ধরা সিগারেটটাতে দুটো লম্বা টান দিয়ে আমার দিকে তাকিয়ে দেখে। বলো। আচ্ছা, মানুষের মনের বিশ্বাস এক জায়গায় আর অপরাধ বিজ্ঞান আরেকটা জায়গায়, কিন্তু সব থেকে বড় যে জিনিসটা আমাকে ভাবাচ্ছে সেটা হলো এই এত কিছুর মোটিভ। আমার কাছে সেটা পরিষ্কার নয়। আর দ্বিতীয় কথা, আমি এটা মেনে নিতে পারছি না যে তুমি একটা গ্রাম্য বিশ্বাসের ঘটনার তদন্ত করতে এখানে এসেছো। কে তোমাকে এসব কথা বললো যে আমি কাল ভৈরবের অস্তিত্ব নিয়ে তদন্ত করছি? বলে যেও না, প্রথম যে ম্যাপ আমার কাছে গিয়ে পৌঁছেছিল তাতে একটা গুপ্তধনের লুকিয়ে রাখার ইঙ্গিত করা হয়েছিল। আর সাথে সাথে এটাও ঠিক যে ওই পরিবারের দুজন মানুষ পরপর খুন হয়েছেন। তুমি কি করে কেসটাকে সাধারণ গ্রামবাসীদের ভ্রান্ত ধারণা বা দাশু পাগলার কাজ বলে বর্ণনা করতে পারো? না তা নয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা হাতে একটাও ক্লু পাইনি যেটা নিয়ে আমরা এগোতে পারি। এই ধারণাটা সঠিক নয় অভিজিৎ। আমরা কেসটার ব্যাপারে এমন কিছু ক্লু পেয়েছি যেগুলো দেখতে পেলে তুমি অবাক হয়ে যাবে। কিরকম? সে কথা পরে বলবো, শুধু এখন এইটুকুই জেনে রাখো, আমরা কেসটার সমাধানের পথে অনেকটা এগিয়ে আছি। আমি এই মুহূর্তে দুটো জিনিসের জন্য অপেক্ষা করে আছি। সে দুটো জিনিস হাতে পেলেই আমি কেসটার ব্যাপারে প্রায় কিনারার দিকে নিয়ে যেতে পারবো। কথা বলতে বলতে আমরা গেস্ট হাউসে এসে পৌঁছে গেলাম। আমাদের আসতে দেখেই দারোয়ান প্রায় ছুটে এগিয়ে এসে আমাদের একটা চিঠি দিয়ে গেল। বাবু, একটু আগেই একজন লোক এসে এই চিঠিটা দিয়ে গেছেন। আচ্ছা, একটু পাগলাটে মতো দেখতে একটা লোক তো? হ্যাঁ, বললো আমি যেন মনে করে আপনাকে দিয়ে দিই। অবিনাশ ইশারা করলে আমি হাত পেতে চিঠিটা নিয়ে নিই। কার চিঠি? খুব সম্ভবত দাশু পাগলার। পাগল মানুষ কখন কি করেন কে জানে। আমি বুঝতে পারছিলাম অবিনাশ এই কেসটার ব্যাপারে অনেক কিছু জানে, তবু কিছু বলছে না। আমি ওকে একটু জোর করেই বললাম, অবিনাশ তুমি কি ভাবছো আমাকে বলো প্লিজ।
আপাতত চলো অভিজিৎ, আমাদের সাথে দেখা করতে দুজন মানুষ আসবেন বলেছেন। ওনাদের সাথে কথা বলে আগে ওনাদের মুক্ত করি, তারপর তোমার সব কথার উত্তর আমি দিচ্ছি। আমাদের সাথে দেখা করতে এসেছেন এখানে? তারা কে? একজন তো মহাদেবের আজ্ঞাবহ কাল ভৈরব, আর একজন... একটা ভারী গলার স্বর পিছন দিক থেকে ভেসে আসে। অবিনাশবাবু, আপনি আমার বন্দুকের নলের সামনে আছেন, তাই ভুল করেও পেছনে ফিরে তাকানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আর কাল ভৈরবের খোঁজে আপনি অনেক দূর কিন্তু এগিয়ে গেছেন। আর নয়, এখন আপনি ভালোই ভালোই কলকাতা ফিরে যাবেন। আর যদি একবারও এই কেসের ব্যাপারে অন্য কারোর কাছে যেতে দেখেছি, তবে কিন্তু এই চিত্রকেতু গড়েই আপনাকে মেরে মাটিতে পুঁতে দেব। কথাটা মনে থাকে যেন। এখনো সময় আছে, আপনি ফিরে যান। হঠাৎ এরকম একটা সরাসরি হুমকিতে খুব ভয় পেয়ে গেছিলাম। পিছনে দাঁড়িয়ে থাকা আততায়ীর হাতে রিভলভার আছে। আমি দুহাত ওপরে তুলে দাঁড়িয়ে পড়েছিলাম। আর চোখে অবিনাশের দিকে তাকিয়ে দেখলাম আচমকা শব্দ পেয়ে ও নিজেও দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু ওর চোখে মুখে সেরকম ভয়ের লেশমাত্র দেখলাম না। আততায়ীর কথাটা শেষ হওয়ার পরে পরই ও খুব স্বাভাবিকভাবে বলে উঠল, কি গো, চলো, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। চোখের ইশারায় ওকে পিছন দিকে দেখিয়ে দিলাম। ও কিছু না, চলো চলো, ওটা রেকর্ডিং করা গলা, সত্যি নয়। আমার অবাক হওয়া শেষ ছিল না। সত্যিই পিছন ফিরে দেখলাম কেউ কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে ভারী গলার সেই আততায়ী। তারপর একটা ঝোপের দিকে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে পড়ে সামান্য একটু খোঁজ করতেই বেরিয়ে পড়ল একটা বড় ক্যাসেট প্লেয়ার। সেটা আমার হাতে দিয়ে অবিনাশ বলল, কি বুঝলে? হ্যাঁ বুঝলাম, কিন্তু সত্যি বলতে কি আমি প্রথম শুনে ভয় পেয়েই গেছিলাম, কিন্তু তুমি কি করে এতটা নিশ্চিত হলে? ভাই, এটাই তো মজার। তুমি আর আমি প্রায় পাশাপাশি হাঁটছি, মাঝে দূরত্ব বড় জোর 1 ফুট। তাই সত্যি সত্যি যদি কেউ পিছন দিক থেকে আমাদের হুমকি দিত, তবে আমাদের দুজনকে সম্বোধন করত, বলতো আপনারা কলকাতা ফিরে যান, অথচ কি বলল? আপনি ফিরে যান। তার মানে ওটা আগে থাকতেই সাজানো রেকর্ড করা ভয়েস। এখানেই কোথাও লুকিয়ে রাখা রেকর্ড প্লেয়ার থেকে বাজানো হচ্ছিল। অবিনাশের যুক্তিটা শুনলাম, কিন্তু ঠিক মানতে পারলাম না। যত যাই হোক, পিছন থেকে কোনো আততায়ী আঘাত করতে এলে তো সতর্ক হতেই হবে, সেটাই তো হওয়া উচিত। কি ভাইয়া, বিশ্বাস করতে পারলে না তো? না মানে, তুমি যদি এই অপরাধীর মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখো, তবে বুঝতে পারবে এই অপরাধী কখনো সামনে আসে না, আবার ঠিক আত্মগোপনও করে না। বলতে পারো এই অপরাধী সব সময় আত্মপরিচয় গোপন করে, তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যাকে চলো, আর এখানে অন্ধকারে সময় নষ্ট করে লাভ নেই। ঘরে যাই, কয়েকজন বিশিষ্ট মানুষ আমাদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা ডাকবাংলোর ঘরে এসে ঢুকলাম। আমি আর নতুন করে কিছু বলিনি। ঘরে ঢুকে দেখলাম দুজন মানুষ আমাদের জন্য অপেক্ষা করে আছেন। তাদের মধ্যে একজন বেশ বৃদ্ধ, আর একজন কেমন খ্যাপাটে টাইপের দেখতে, তবে চোখ দুটো উজ্জ্বল, সুঠাম চেহারা। নমস্কার মিহির বাবু। নমস্কার অগ্নিজিৎ বাবু। অবিনাশের অভিবাদন দেখে বুঝলাম অবিনাশ ওদের আগে থাকতেই চেনে। মিহির বাবু, দেখুন, আপনাকে এখানে দেখে পাঠানোর জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তদন্তের স্বার্থে এটা আমাকে করতেই হয়েছে। না, তাতে আর কি, আমার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। এখন শুধু একটাই ইচ্ছে, যদি আমার ছেলেটা সত্যি সত্যি খুন হয়ে থাকে, তবে খুনির যেন শাস্তি হয়, আর কিছু না। আচ্ছা অভিজিৎ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। উনি মিহির রঞ্জন বাবু, প্রতাপবাবু আর রুদ্রবাবুর বাবা। এই মুহূর্তে উনি শিব মন্দিরের সেবায়ত, আর ওনার হয়েই ওনার ছেলেরা ভোর রাতে মন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে, যেটা আসলে গ্রামে কাল ভৈরবের আক্রোশ বলে রটানো হয়েছে। আচ্ছা অবিনাশ বাবু, আপনি বলুন, এটা কি বিশ্বাস করা যায়? কাল ভৈরব আমার 2 ছেলেকে এই রকম নৃশংসভাবে হত্যা করবে কেন? এর কারণ যে আপনি নিজে মিহির বাবু,
মানে আমি আমার দুই ছেলের মৃত্যুর জন্য দায়ী? কি বলতে চাইছেন? আমি ওদেরকে খুন করেছি? না, তা তো বলিনি, কিন্তু আপনি হয়তো জানেন না, আপনি খুনিকে বাধ্য করেছিলেন এতটাই হাইপার অ্যাক্টিভ হয়ে উঠতে যাতে সে অন্ধকারের চাদর সরিয়ে কালভৈরব হিসাবে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়েছিল। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আপনাকে সবটা বলবো, কিন্তু এখন তার সময় নেই। শুধু একটাই কথা জিজ্ঞেস করব, আপনাদের পরিবারের কারোর সাথে কোনো আফ্রিকান যোগ আছে কি? মানে ধরুন তিনি আফ্রিকায় গেছেন বা আফ্রিকার কোনো আত্মীয়। হ্যাঁ, সেরকম তো আছে। আমাদের ননী গোপালের বোন তো আফ্রিকা গেছে। শোনা যায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময় ওর সাথে কোনো এক আফ্রিকান ছেলের একটা সম্পর্ক তৈরি হয়। ওদের বিয়ের সময় আমাদের পরিবারের কারো মত ছিল না। সবার মতের একরকম বিরুদ্ধে গিয়েই ওরা বিয়ে করে। ওর দাদা মানে ননী গোপাল যখন কলকাতার অফিসে চাকরি করত, শুনেছিলাম তখনই মেয়েটার বরের সাথে ওর দেখা হয়েছিল। মানে ওরাই দেখা করার জন্য এসেছিল আর কি। তারপর একদিন ননী গোপাল সব ছেড়ে দিয়ে গ্রামে চলে আসে। কলকাতার অফিসের অত ভালো চাকরিটা হঠাৎ কেন ও ছেড়ে দিয়েছিল আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, এখন আর আমরা দেরি করব না। রাত হয়ে যাচ্ছে। আজকের রাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ কালভৈরবকে ওর কাজ সম্পূর্ণ করে ফিরে যেতে হবে আবার সেই অন্ধকারে যেখান থেকেই ও এসেছিল। আর হ্যাঁ, আরেকজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইনি অগ্নিজিৎ সেন, লালবাজার পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একজন দুধে অফিসার, যিনি প্রায় 2 সপ্তাহ ধরেই আপনাদের চিত্রকেতুগড়ে রয়েছেন গা ঢাকা দিয়ে। আর ওনার যে পরিচয় আপনারা পেয়েছেন সেটা হলো, আরে ইনি তো দাশু পাগলা, মন্দিরের চাতালে শুয়ে থাকেন। তার মানে আপনি পাগল নয়, আপনি একজন পুলিশ। হ্যাঁ মিহিরবাবু, ঠিক তাই। আমার কাজ ছিল মন্দিরের সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তো আমি সেই কাজটাই করছিলাম। কিন্তু তাতে কোনো কোনো মানুষের আবার অসুবিধা হয়ে গেল। কিন্তু আপনি পুলিশ অফিসার হয়েও প্রতাপ আর রুদ্রকে রক্ষা করতে পারলেন না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন স্যার। আমাদের কারো ধারণা ছিল না যে এই শয়তানটা ওনাদের ওপর চড়াও হবে। আর কমপ্লিট ইনফরমেশন না পাওয়া পর্যন্ত আমার ওপর কোনো অ্যাকশনে যাওয়ার অর্ডারই ছিল না। তাহলে আমাকে আজ এখানে ডেকে আনলেন কেন? আমার ছেলেকে যখন রক্ষা করতে পারলেন না, তখন আমি আপনাদের সাহায্য করব কেন? এখন আমি বেঁচে থেকে আর কি করব বলতে পারেন? দেখুন মিহিরবাবু, আপনার ছেলেদের উপর যেটা হয়েছে সেটা ভীষণই দুঃখজনক, কিন্তু আমার বিশ্বাস আজ কালভৈরবের টার্গেট অন্য কিছু, আর সেটাতে যদি সে সফল না হয় তবে সে আপনাকেও ছাড়বে না। তাই সুকমল বাবুকে বলে আমি আপনাকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি। কিন্তু এই কালভৈরব কি চায় সেটা আপনি জানেন মিহিরবাবু, আর আমাদের থেকে বেশি ভালো করেই আপনি জানেন। তাই এখন আর কোনো কথা নয়, আমরা এক্ষুনি বেরোবো। কাল সকালে আমরা এখানে ফিরে আসব, তখন কথা হবে। আপনি এখানেই থাকুন, ঠিক আছে? কি আর করেন মিহির বাবু, কোনো মতে মাথা নাড়েন। ওনার আপাতত কিছু করার নেই। অবিনাশের নির্দেশ মতো উনি ডাকবাংলোতেই রয়ে যান, আর আমরা মানে আমি, অবিনাশ, অগ্নিজিৎ, সুকমল আর হাবিলদার মনোহর রওনা হয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে তখন রাত 2টো বাজতে কয়েক মিনিট বাকি। হঠাৎ করেই একটা ভয়াল তীব্র চিৎকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। রাত জাগা পাখির দল ডানা ঝাপটিয়ে উড়ে যায় বাসা ছেড়ে। নিশুতি রাতে এরকম একটা শব্দ শুনে মনটা একটু হলেও শঙ্কিত হয়ে পড়ে। তাই বোধ হয় বুকটা কেঁপে ওঠে ক্ষণিকের জন্য। সামনে আমি আর অবিনাশ এগিয়ে এসেছি। সুকমল বাবু আর মনোহর একটু পিছন থেকে আমাদের ফলো করছে, আর অগ্নিজিৎ বাবু ওরফে দাশু পাগলা আগেই মন্দিরে পৌঁছে গেছে অন্য রাস্তা দিয়ে। যেমন রোজ মন্দিরের চাতালে শুয়ে থাকে সেই মতোই। দাঁড়ান অবিনাশ বাবু, আর এক পাও এগোলে আমি কিন্তু আপনাকে গুলিতে ঝাঁঝরা করে দিতে বাধ্য হব। দেখলাম এবার অবিনাশ দাঁড়িয়ে পড়ল আর হাতের ইশারায় আমাকেও দাঁড়াতে বলল।
আপনাকে আমি অনেকবার সতর্ক করেছিলাম, কাল ভৈরবের খোঁজ ছেড়ে কলকাতা ফিরে যান, কিন্তু আপনি কোনো কথা শোনেননি। এখন আপনি আর আপনার বন্ধু নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনি আমাদের গুলি করতে পারবেন না, সেটা আমি বিলক্ষণ জানি ননী গোপাল বাবু। অবিনাশের মুখে ননী গোপাল নামটা শুনে আমি একেবারে চমকে উঠলাম। লোকটা এত ভালো ব্যবহার করলো, আর সেই লোকটাই কিনা আমাদের মারতে চাইছে। এটা আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস অবিনাশবাবু। আপনি চাইলেই ঘাড় ঘুরিয়ে দেখতে পারেন। এবার কিন্তু এটা কোনো রেকর্ড করা গলার স্বর নয়। আর আমার হাতের বন্দুক আপনার দিকেই কিন্তু তাক করে রাখা আছে। কি? কারণ এই মুহূর্তে আর আপনার পর্দার আড়ালে লুকিয়ে থাকার সময় নেই, তাই আপনি বেরিয়ে এসেছেন পর্দা সরিয়ে। তবে 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 আপনি আমাদের গুলি করতে পারবেন না অন্য কারণে। আমাদের ডেড বডি থেকে বন্দুকের গুলি বের হলে আপনি একটা প্রমাণ করতে পারবেন না যে সেটা কালভৈরবের কীর্তি। হাজার হোক মহাদেবের আজ্ঞাবহ কালভৈরব বন্দুক থেকে গুলি চালাবে না, তাই না? তাই আপনাকে অপেক্ষা করতেই হবে আপনার আফ্রিকান বন্ধুরা মন্দিরের কাজ শেষ করে কখন ফিরে আসে, তাই না? এ আপনার কষ্ট কল্পনা অবিনাশবাবু। আমি আপনাদের গুলি করে মেরে যদি পুকুরে ভাসিয়েও দিই না, কেউ কিচ্ছু করতে পারবে না। কথাটা বলার সাথে সাথেই ননীগোপাল বাবু একটা আর্তনাদ করে মাটিতে ছিটকে পড়ে যান। চোখের পলক ফেলতে না ফেলতেই সুকোমল আর মনোহর ওনাকে পিছমোড়া করে এমনভাবে ধরে ফেলে যে ওনার আর ছাড়াবার ক্ষমতা নেই। সুকোমল বাবু, ননীগোপাল বাবুকে গাড়িতে তোলার ব্যবস্থা করুন আর এক্ষুনি আমার সাথে আসুন আসল কালভৈরবের মন্দিরে। আমরা ননীগোপাল বাবুকে গাড়িতে তুলে দিয়েই মন্দিরের দিকে ছুটলাম। একটা অদ্ভুত রাতচরা পাখির ডাক হঠাৎ কানে এলো, আর সেটা কানে আসতেই অবিনাশ আরো সতর্ক হয়ে পড়ল। তাড়াতাড়ি চলো অভিজিৎ, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। আমি দেখলাম অবিনাশ ওই পাখির ডাকটা যত শুনছে ততই বিচলিত হয়ে পড়ছে। আমি না জিজ্ঞেস করে পারলাম না, এটা কোন পাখির ডাক অবিনাশ? এরকম পাখির ডাক তো আগে শুনিনি। এটা পাখির ডাক নয়, এটা একটা সংকেত। সংকেত? কিসের সংকেত? কে পাঠাচ্ছে এই সংকেত? এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় তো? না, এটা অগ্নিজিৎ বাবু পাঠাচ্ছেন। এর অর্থ হলো ওরা মন্দিরে পৌঁছে গেছে। ওরা? কারা ওরা? দেখো অভিজিৎ, এখনো পুরোটা আমি জানি না, তবে আন্দাজ করতে পারি ওরা হলো সেই লোক যারা কালভৈরব সেজে মানুষকে ভয় দেখায়, আর তারাই আজ শেষ বেলায় এসেছে মন্দির থেকে গুপ্তধন চুরি করে পালানোর জন্য। আমি কিছু বুঝতে না পারলেও কথা বাড়ালাম না, তাতে হয়তো দেরি হতো। যাই হোক, তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গেলাম আমরা। মূল শিব মন্দিরের মাটি খুঁড়ে ততক্ষণে একটা বড় কাঠের বাক্স বের করা হয়ে গেছে। বুঝলাম ওটাই সেই গুপ্তধনের সিন্ধুক, আর তার সামনে দুজন পুরুষ মানুষ মাটিতে বসে সেই সিন্ধুকের তালাগুলো খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি কি আপনাদের সাহায্য করব? অত নিশুতি রাতে হঠাৎ অবিনাশের গলা পেয়ে লোকগুলো চমকে ওঠে আর তক্ষুনি লাফ দিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে যায়। কিন্তু ততক্ষণে সুকোমল বাবুর পুলিশ ফোর্স এসে পৌঁছে গেছে। ওনারা কয়েক মিনিটের মধ্যে সবকটা কালপ্রিটকে কবজা করে ফেলে। সুকোমল বাবু, এদের সবাইকে এক্ষুনি প্রিজন ভ্যানে তুলুন, তারপর সব কটাকে চালান করুন লকআপে। আমার তখনও ঠিক ঘোর কাটছিল না। অবাক হয়ে বললাম, এরা কারা অবিনাশ? এই বর্ধমানের গ্রামে এরা কোথা থেকে এলো? অবিনাশ রহস্য করে উত্তর দেয়, এরাই এই গ্রামের কালভৈরব বা কালভৈরবের ফ্যামিলি মেম্বার। প্রায় 7 ফুট করে লম্বা, মিশমিশে কালো গায়ের রং, গায়ের অসুরের মতো শক্তি। প্রায় 7-8 জন পুলিশ কনস্টেবল মিলে একজন একজন করে লোককে কবজা করে। সত্যি বলতে কি, লোক দুটোকে প্রথম দেখে আমার বেশ ভয় ভয়ই লাগছিল। অবিনাশ আমার মুখ চোখ দেখেই আমার মনের অবস্থা পড়ে নিতে পেরেছিল, তাই ও বলল, ওদের দেখেই ঘাবড়ে গেলে অভিজিৎ, তাদের ওদের অস্ত্র দেখলে তো আরো ভয় পাবে। অস্ত্র? এদের আকার ইঙ্গিত দেখে তো মনে হচ্ছে এরা কোনো জঙ্গলি উপজাতি। তো এদের অস্ত্র কি বর্ষা? হ্যাঁ, প্রথমটা মিলল, কিন্তু পরেরটা ঠিক হলো না। তোমার মনে আছে প্রতাপবাবু আর রুদ্রবাবুর শরীরে যে আঘাতগুলো ছিল সেগুলোর কথা? হ্যাঁ,
লম্বা লম্বা করে আঁচড়ের দাগের মতো। মনে হয়েছিল কোনো পশু যেন আঁচড়ে দিয়েছে, কিন্তু কোনো পশুর পক্ষে। ঠিক বলেছ অভিজিৎ, ওগুলো পশুর নখেরই আঁচড়, তবে কোনো পশুর করা নয়। মানে হলো এটাই, এই লোকগুলো আফ্রিকার তুরকানা এলাকার মানুষ। এদের উপজাতিদের মূল জীবিকা হলো বন্য হিংস্র পশুর মতো শিকার করা, আর শিকার করার পর ওরা ওই পশুগুলোর নখকে সংরক্ষণ করে রাখে, আর সেটাই আঙুলে আংটির মতো করে ওরা পরে নানা খেলা দেখায়। প্রতাপবাবুর শরীরে পাওয়া খুব ছোট্ট একটা নখের ভাঙা টুকরোর আর তাতে লেগে থাকা শুকনো রক্তের ফরেনসিক অ্যানালাইসিস করে এই রকম প্রমাণ পাওয়া যায়। কিন্তু এরা কারা? এখানে এলো কি করে? আসলে এরা আসেনি, এদের আনানো হয়েছে, আর আনিয়েছেন খোদ ননীগোপাল বাবু। যোগাযোগের মাধ্যমটা খুব সম্ভবত ওনার বোন, কারণ ও আর ওনার বোন মৃণালিনী দেবীর সাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করার সময় বেশ কিছু আফ্রিকান বন্ধুর যোগাযোগ ছিল, আর সেই সময় মৃণালিনী দেবী কোনো একটা মাদক চক্রের সাথে জড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় থেকে তাকে বিতাড়িতও করা হয়। পুলিশ সেটা পুরানো রেকর্ড থেকে সব তথ্য সংগ্রহ করে আমাকে পাঠিয়েছিল। বুঝলাম, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে এখনো পরিষ্কার নয়। এখনো তোমার মনে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কালভৈরব সেজে এরা কি করছিল, এদের মোটিভটাই কি ছিল, তাই তো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতে অবিনাশ বলে উঠল, সেটা সব থেকে ভালো অগ্নিজিৎ বাবুই বলতে পারবেন। কি অগ্নিজিৎ বাবু? না না, আমি আর কি বলবো, আপনি তো সবটাই জানেন, আপনিই বলে দিন। আর বাই দ্য ওয়ে, গাড়িটা একটু থামাবেন প্লিজ, আমি সামনে নেমে যাব। ওই সামনের মোড় থেকে একটু গেলেই আমার বাড়ি। আরে এত তাড়াহুড়োর কি আছে? না মানে তাড়াহুড়োর কিছু নেই, আসলে কয়েকদিন ধরে তো খুব ধকল গেছে, একটু বিশ্রাম নেওয়ার ছিল। তা তো ঠিকই, এত বড় একটা দায়িত্ব আপনি পালন করলেন, সত্যি আপনি অসাধারণ কাজ করেছেন। ধন্যবাদ। দেখুন, সত্যি বলতে কি, এটাই তো আমার কাজ, আমি আমার দায়িত্বটুকুই পালন করেছি মাত্র। তা তো ঠিকই, কিন্তু অগ্নিজিৎ বাবু, একটা প্রশ্নের উত্তর পেলাম না। আপনি যখন বিগত 2 সপ্তাহ ধরে মন্দিরেই রাতে শুয়ে থাকছেন, তখন আপনি কালভৈরবের উপস্থিতি আগে থাকতে টের পেলেন না কেন? আর কালভৈরব আপনাকে ছেড়ে দিল কেন? কালভৈরব যখন... তার মানে কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি না, জানাচ্ছি আপনার পরিচয়টা আসলে কি। আর একটা কথা, কলকাতা পুলিশের থেকে পাঠানো গুপ্তচর এখানে এসেছিলেন বটে, যার নাম ছিল অগ্নিজিৎ সেন, কিন্তু পরের দিনই আবার কলকাতায় তিনি ফিরে গেছিলেন। সেটা খবর নিয়ে আমি এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে সুকোমল বাবু যখন আপনার কথা বলেন, আমি তখনই সন্দেহ করেছিলাম আপনি আসল অগ্নিজিৎ সেন নন। তবে আপনি কে? কি বলছেন এসব? আমি কলকাতা পুলিশের স্পেশাল এজেন্ট অগ্নিজিৎ সেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার খোঁজও আমি নিয়েছি। কি সুকুমাল বাবু, আপনি বলুন। স্যার, এই লোকটাই হচ্ছে মৃণালিনী দেবী আর সেই আফ্রিকান লোকগুলোর মধ্যে যোগসূত্র। এর নাম হচ্ছে ত্রিলোচন। আগে জাহাজে কাজ করত, আর সেই সুবাদে বার কয়েক আফ্রিকায় গেছে, আর ওদের ভাষাও অল্প বিস্তর জানে, ওই কাজ চালাবার মতো। এই লোকটার কাজ ছিল পাগলা ভবঘুরের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় গিয়ে রেকর্ড প্লেয়ারটা লুকিয়ে রেখে আসা, আর মন্দির থেকে সুইচ টিপে সেগুলো চালাতো, যাতে লোকে ভয় পেয়ে কালভৈরবের চিৎকার বলে। রাতে ওরা বাড়ি থেকে ভয়ে বেরোতে না পারে, আর ওরা সেই সুযোগে সেই গুপ্তধনের খোঁজ করে যেত। সুকমল বাবু, হ্যাঁ, এক্ষুনি এটাকে পাকড়াও করুন, তারপর থানায় নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলেই সব দোষিনী স্বীকার করবে, গড়গড় করে স্বীকার করবে। অগ্নিজিৎ হোক বা ত্রিলোচন, লোকটা অনেক ধস্তাধস্তি করলেও মনোহরের গায়ের জোরের সাথে পেরে ওঠে না। মনোহর ওকে পিছমোড়া করে বেঁধে ফেলে আর গাড়ির পিছনে তুলে নেয়। সেখানে আগে থেকেই ননীগোপাল পড়ে আছে, আর ওই আফ্রিকান লোক দুটোকে অন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এবার আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। অবিনাশ সুকোমল বাবুকে বুঝিয়ে দিয়েছে ওই গুপ্তধনের ভাণ্ডার পুলিশ দিয়ে ঘিরে রাখতে। আগামীকাল সকালে আর্কিওলজিক্যাল সার্ভের অফিসাররা এলে ওনাদের হাতে তুলে দিতে হবে। আর ননীগোপাল বাবুর বাড়িতেও পুলিশ পোস্টিং দিতে হবে, যাতে মৃণালিনী দেবী পালাতে না পারে। আগামীকাল
লেডি পুলিশ কনস্টেবল নিয়ে গিয়ে ওনাকেও গ্রেপ্তার করতে হবে। আমরা থানা থেকে কলকাতা অভিমুখে যাত্রা করি। থানা থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের। গাড়ি চলতে শুরু করলে দেখি অবিনাশ আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর সাথে চোখাচোখি হতে একটু হাসলাম। জানি অভিজিৎ, তোমার মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, তবে এখন নয়, আগে কলকাতা চলো। কাল সকালে বাড়িতে সত্যিকারের অগ্নিজিৎ বাবু আসবেন। আর সত্যি বলতে ঘেটুরামের হাতের বানানো চা ছাড়া বুদ্ধি খুলবে না। আর সাথে চন্দ্রাবতীও থাকবে। ওর সাথে আলোচনা করলেও বুদ্ধির বেশ বিকাশ হয়, বুঝলে? আমি হাতে নাতে প্রমাণ বহুবার পেয়েছি। আমরা দুজনেই হো হো করে হেসে উঠলাম। এই যে বাবু, চা এনেছি। আর বৌদি বলেছেন আজ জলখাবারে লুচি আর ছোলার ডাল হবে। উনি জিজ্ঞাসা করতে বললেন আপনারা কি সাথে আলু ভাজা নেবেন না বেগুন ভাজা? তুমি তোমার প্রাণে যা চায় তাই করো বাবা ঘেটুরাম। হয় আলু নয় বেগুন, বা দুটোকে একসাথে, যা মনে হয় ভেজে ফেলো। আমরা বিনা বাক্য ব্যয় খেয়ে নেব। আমি আর নিজের এবং অগ্নিজিতের তরফ থেকে তোমাকে কথা দিচ্ছি। তবে কি তবে? একটু কি সিমইয়ের পায়েসও করবো? খেয়েছে তুমি বাবা এক্ষুনি রান্নাঘরে যাও তো, আর রান্নার ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়ে তোমার বৌদিকে এখানে পাঠিয়ে দাও। ওকে বলো অগ্নিজিৎ বাবু আসবেন একটু পরেই। যে আগে তাই বলছি। আমি তো সেই কখন থেকেই বলছি, উনি কথা কানে নিলে তো তবে। ঘেটুরাম রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আর ঠিক তখনই দরজায় কড়া নাড়া শব্দে বুঝলাম অগ্নিজিৎ বাবু এসেছেন। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতে ঘরে ঢুকলেন একজন শান্ত সৌম্য দীর্ঘদেহী মানুষ, কিন্তু ওনার চোখগুলো অসম্ভব বুদ্ধিদীপ্ত। আমি ওনাকে সাদরে আপ্যায়ন করে ভিতরে এনে বসালাম। অবিনাশও ওনাকে আপ্যায়ন করে নিল। ততক্ষণে বৌঠান এসে গেছে। আসুন আসুন অগ্নিজিৎ বাবু, আপনার সাথে সেদিন দেখা হয়েই খুব ভালো লেগেছিল। কথাটা বলেই অবিনাশ আমার দিকে ফিরে তাকিয়ে বলতে থাকে, ও তোমাদের তো ওনার সাথে পরিচয় দেওয়াই হয়নি। উনি লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগের একজন অফিসার, মিস্টার অগ্নিজিৎ সেন, চিত্রকেতু গড়ের গুপ্তধন রহস্যের ইনভেস্টিগেটিং অফিসার। গুপ্তধন রহস্য? সেটা আবার কোন রহস্য? আর কলকাতা পুলিশ সেটা তদন্ত করছিল সেটা জানতাম না তো। হেসে ওঠে অবিনাশ। শোনো অভিজিৎ, তবে তোমাদের মাঝের একটা ব্যাপার এবার বলি। গত পরশু সকালে ননীগোপাল বাবু এখানে আসার পর সন্ধেবেলা আমি লালবাজারে গিয়েছিলাম চিত্রকেতু গড়ে আমাদের জন্য পুলিশ প্রোটেকশনের ব্যাপারে কথা বলতে। চিত্রকেতু গড়ের কথা উঠতেই অবিনাশ বাবু আমাকে জানান ওনাদের কাছেও এরকম হাতে আঁকা ম্যাপ পোস্টে কেউ একজন পাঠিয়েছিল, আর ওনারা সেই সূত্র ধরেই গোয়েন্দা বিভাগের একজন পুলিশ অফিসারকে ওখানে পাঠিয়েছেন ব্যাপারটা কি সেটা দেখতে। আর সেই অফিসারই হচ্ছেন অগ্নিজিৎ বাবু। তিনি ওখানে যান ঠিকই, কিন্তু 2-1 দিনের ভেতর আবার চলেও আসেন, সেরকম কোনো উল্লেখযোগ্য তথ্য প্রমাণ না পেয়ে। ওখানেও এরকম হাতে আঁকা ম্যাপ পাঠানো হয়েছিল? কে পাঠিয়েছিল, তার নাম ঠিকানা কিছু ছিল? না, শুধু লেখা ছিল মহাদেবের আজ্ঞাবহ কাল ভৈরব। আমাদের কাছে যে ছবিটা এসে পৌঁছয় তাতেও তো একই কথাই ছিল। তাহলে আপনারা কি করে বুঝলেন যে এটা চিত্রকেতুগড়ের থেকে পাঠানো হয়েছে? দেখো সত্য, সে দায় কম বেশি আমারই। সপ্তাহ 2 আগে অবিনাশ বাবু আমাকে ফোন করে বলেন একটা হাতে আঁকা ত্রিমাত্রিক ম্যাপ এসেছে, কিন্তু কোথা থেকে এসেছে সেটা বুঝতে পারছেন না। আমি তখন ন্যাশনাল লাইব্রেরি থেকে খোঁজ নিয়ে দেখি এইভাবে ম্যাপ আঁকার পদ্ধতির ব্যাপারে সেগুলো নিয়ে কিছু জানা যায় কিনা। তখন আমি দেখি 3টে নাম, সুকৃতি রঞ্জন সেন, তার ছেলে মিহির রঞ্জন সেন, আর তার ছেলে প্রতাপ রঞ্জন সেন। এনারা কারা? প্রতাপ রঞ্জন সেন যিনি খুন হয়েছেন ননীগোপালের পাঠানো কাল ভৈরবের হাতে, আর মিহির রঞ্জন সেনের সাথে তুমি ডাক বাংলোতে কথা বলেছ। ওনার বাবা সুকৃতি রঞ্জন সেন এইভাবে ম্যাপ আঁকবার একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করেন। ওনাদের বাড়ি এই চিত্রকেতু গড়ে। আমি সে কথাটা অবিনাশ বাবুকে জানাতে উনি অগ্নিজিৎ বাবুকে ওখানেই যেতে বলেন। ও, তার মানে তুমি জানতে ওটা চিত্রকেতুগড় থেকে এসেছে আর আমাদের বলনি? বলিনি, কারণ আমি নিজেই নিশ্চিত ছিলাম না। আমি সেদিন বিকালে লালবাজারে গিয়ে অবিনাশ বাবুর সাথে কথা বলে তারপর নিশ্চিত হই, আর সাথে সাথে চিত্রকেতু গড়ের উদ্দেশ্যও রওনা হয়ে যাই।
আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলো, মিহিরবাবু এই ম্যাপ আমাদের এখানে বা লালবাজারে পাঠালেন কেন? মিহিরবাবু বুঝতে পেরেছিলেন কিছু খারাপ লোকের এই গুপ্তধনের উপর নজর পড়েছে, তাই সেটা বেহাত হয়ে যাওয়ার আগেই উনি প্রথমে লালবাজারে জানান। সেখান থেকে প্রাথমিকভাবে অগ্নিজিৎ বাবু তদন্তে গেলেও পরে ফিরে আসেন, তাই তারপর মিহিরবাবু আমাকে ওই একই ছবি পাঠান। কিন্তু অবিনাশ, ননীগোপাল এই গুপ্তধনের কথা জানলো কি করে? ও এটা আগে থাকতে জানতো না। এই জায়গায় একটা ভুল হয়ে যায় অগ্নিজিৎ বাবু। কথার প্রসঙ্গে ওনার সাথে প্রথম দেখা হয়েছিল ননীগোপাল বাবু, আর উনি ননীগোপালকে ওই হাতে আঁকা ম্যাপ আর গুপ্তধনের কথা বলে আসেন। কি তাই তো অগ্নিজিৎ বাবু? অগ্নিজিৎ বাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। আসলে আমি বুঝতে পারিনি ওই পরিবারের সদস্য হয়েও উনি এতটা শয়তান হবেন। হ্যাঁ, আর তখনই ননীগোপাল পরিকল্পনা করেন গুপ্তধনের উদ্ধারের। কারণ খুব সম্ভবত ওই গুপ্তধনের লোভেই উনি চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। তাই যদি এটা পুলিশের হাতে পড়ে যায় তাহলে ওনার সব আশায় জল ঢালা হয়ে যাবে। তারপর পরিকল্পনা করেন কাল ভৈরবে, যাতে এক ঢিলে দুই পাখি উনি মারতে পারেন। কিরকম? এক, কালভৈরবের ভয়ে রাতে কেউ ঘর থেকে বেরোবে না, তাই উনি আর ওনার দলবল নির্বিঘ্নে কাজ করতে পারবেন। আর দুই, মিহির রঞ্জন বাবু ওনার আঁকা ছবির প্রদর্শনীতে ছদ্মনাম ব্যবহার করতেন কালভৈরব, পারিবারিক কুলদেবতা। মহাদেবের ভক্ত হিসেবেই উনি এই ছদ্মনাম নিয়েছিলেন। এটা আমি লাইব্রেরিতে কিছু বই থেকেই জানতে পারি। তার মানে ওই ম্যাপে যে লেখা ছিল কাল ভৈরব, সেটা মিহির রঞ্জন বাবুর ছদ্মনাম, আর সেটার সুযোগ নিয়ে মৃণালিনীর আফ্রিকান বন্ধুদের দিয়ে কাল ভৈরবের নামে ভয়ের সঞ্চার করেন ননীগোপাল নিজেই। কি ঠিক বলছি তো? একদম ঠিক। আমি এই ব্যাপারটা প্রথমে আন্দাজ করলেও অগ্নিজিৎ বাবুর সাথে কথা বলে নিশ্চিত হই। কিন্তু এটা বলো, লোকটা নিজেই তাহলে তোমার কাছে এলো কেন? এটা কি খুব বোকামি হয়ে গেল না? একদমই তা নয় বন্ধু, লোকটার ধুরন্ধর বুদ্ধি। ননীগোপাল বাবু চেয়েছিলেন মিহির বাবুদের সেবায়ত পালা চলার মধ্যেই কাজ হাসিল করতে, আর উনি এটাও জানতেন যে অগ্নিজিৎ বাবু যেহেতু ওনার সাথে প্রথম গুপ্তধনের ব্যাপারে কথা বলেছিলেন, উনি কিছুতেই নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। তাই কখনো ধরা পড়ার সম্ভাবনা তৈরি হলে উনি যেন এটা দেখাতে পারেন যে উনি নির্দোষ। তাই আমার কাছে এসে উনি নাটক করেছিলেন। আচ্ছা অবিনাশ বাবু, একটা কথা বলুন, যে গুপ্তধন নিয়ে এত কাণ্ড, সেই গুপ্তধনটা ভীষণ অরক্ষিতভাবে ছিল নাকি? এভাবে শিব মন্দিরের মাটির তলায় পুঁতে রাখলে তো যে কেউ খুঁজে পাবে। একদমই নয় অগ্নিজিৎ বাবু, আপনি যদি একটু খুঁটিয়ে দেখতেন তো সহজেই দেখতে পারতেন শিবের মন্দিরটা মোটেও খুব সহজ করে তৈরি করা হয়নি। তাকে চারিদিক থেকে ঘিরে ছিল 8টা মন্দির, যেগুলো ভৈরবের মন্দির নামে পরিচিত। এই মন্দিরগুলো এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে মূল মন্দিরটা কখনোই বাইরে থেকে দেখা যাবে না। তাই তার ভিতরে কি আছে তা বাইরের লোকের জানার কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয়ত, ওই মন্দিরের পাশ দিয়ে মিহির বাবু কিছু সরু সরু দাগ এঁকেছিলেন। সেগুলো সম্ভবত কোনো জলের পরীক্ষা, যেটা মূল মন্দিরটাকে চারিদিক থেকে সম্পূর্ণ ঘিরে রেখেছিল। আর আমার ধারণা যদি ভুল না হয় তবে সেই পরীক্ষার জলে কুমির বা ওই জাতীয় কিছু ছেড়েই রাখা হতো, যাতে সাধারণ মানুষ ওখানে পৌঁছাতে না পারে। কিন্তু কালের নিয়মে সেই সব ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই আজ এতটা অনায়াসে ওরা এই গুপ্তধন পেতে পেরেছে। কিন্তু যে সময় এইসব তৈরি হয়েছিল তখন মোটেও সহজ ছিল না। দেখলাম অগ্নিজিৎ বাবু মাথা নেড়ে বসে পড়লেন চেয়ারে। ইস, আমি যদি ওখান থেকে চলে না আসতাম তবে হয়তো এত কিছু ঘটতো না, এত মানুষের মৃত্যুও হতো না। সেটা আমার মনে হয় না। যে শয়তানের দল নিজেদের স্বার্থে নিজেদের পরিবারের দাদাদেরকেও ছেড়ে কথা বলে না, তারা সুযোগ পেলে আপনাকেও আক্রমণ করতে পিছপা হতো না। আর সেটাও একইভাবে ওরা চালাতো কাল ভৈরবের আক্রোশ বলে। তবে আপনি চলে আসায় ওদের যেটা সুবিধা হয় দাশু পাগলা নামে লোকটাকে কাজে লাগাতে। আপনি থাকলে এটা ওরা এতটা সহজে করতে পারতো না। অগ্নিজিৎ বাবু উঠে পড়েন। এবার ওনাকে যেতে হবে। ননীগোপাল আর মৃণালিনী আর ওদের অপকর্মের সঙ্গীগুলোকে কলকাতায় আনা হবে। তারপর আইনের বিচার করবে। আপাতত আর আমাদের কিছু করার নেই।
তবে সকলেরই মনটা একটু খারাপ, বিশেষ করে লক্ষ্মী বলে বাচ্চা মেয়েটার জন্য। ও এখন ওর মায়ের সাথে মামার বাড়ি চলে গেছে। দাদাবাবু খেয়ে নিন। হঠাৎই একটা অন্যরকম গলার স্বর শুনে চমকে পিছনে তাকাই। দেখি ঘেটুরাম টেবিলের উপর জলখাবার সাজিয়ে রাখছে আর বেশ জোরে জোরেই বলছে, দাদাবাবু খেয়ে নিন, আপনার কথা মতো আলু আর বেগুন দুই ভেজে এনেছি, সাথে সিমুইয়ের পায়েসও করেছি। এবার গরম গরম পেটে চালান করে দিন তো দেখি। আমরা প্রায় একসাথে বলে উঠি, যথা আজ্ঞা শ্রীমান ঘেটুরাম। যথা আজ্ঞা শ্রীমান ঘেটুরাম। আর কথাটা বলেই সবাই হো হো করে হেসে উঠলাম। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে পরের কোনো গল্পে। আজকের মতো টাটা।